ওয়েলকাম অল অফ ইউ। আজকে আমাদের যে পলিটিক্স সিরিজ চলছিল, পলিটিক্স সিরিজের আজকে নেক্সট সেশন। মানে আমরা 84 পর্যন্ত কভার করে এসেছিলাম। দ্যাট মিনস আমরা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের কিভাবে ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট এগুলো সমস্তগুলো কভার হয়ে গেছিল, আমাদের কভার আপ হয়ে গেছিল। এবার আমরা 84 এর পর থেকে 85 থেকে শুরু করব। 85 থেকে তারপরের থেকে যাব, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু আর্টিকেল আমি বাদ দেবো। তার কারণ যে আর্টিকেলগুলো বাদ দিচ্ছি সেই আর্টিকেলগুলো একদমই গুরুত্বপূর্ণ নয়, এবং সেই আর্টিকেলগুলোর থেকে কোনোদিন কোয়েশ্চেন তো আসেই না। কোয়েশ্চেনের থেকে বড় কথা হচ্ছে কোয়েশ্চেন আসবে যে তার মতো কোনো ভ্যালুয়েবল জিনিসই সেখানে সেই আর্টিকেলগুলোতে নেই। সুতরাং সেই আর্টিকেলগুলোকে বাদ রাখছি। বাদ বাকি সমস্ত আর্টিকেলই আমরা পড়বো, কারণ এখন ইউপিএসসি বা ডব্লিউবিসিএস বা স্টেট পিসিএস গুলো কোথা থেকে কোয়েশ্চেন করছে সেটা জানা খুব মুশকিল। মানে যে আর্টিকেলটা হয়তো কোনোদিন কোনো কোয়েশ্চেনের লেভেলের মধ্যেই আসে না, সেখান থেকে তুলে দিতে পারে। যদি ডিজে বাবু কোয়েশ্চেন আসতে পারে, তাহলে এইরকম আর্টিকেল থেকে কোয়েশ্চেন আসাটা নট এ ভেরি ভেরি বিগ ডিল। তো সুতরাং আজকে আমরা যে কয়টা আর্টিকেল তুলেছি এখান থেকে 85 থেকে কেন তুলেছি, কারণ 85টা ইম্পর্টেন্ট। দ্যাট তার কারণটা কি, আমরা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের নির্বাচন কিভাবে তার ইয়ে সমস্ত টোটালটা ত্যাগপত্র পর্যন্ত টোটালটা আমরা দেখেছিলাম, কার্যাবলী থেকে শুরু করে সমস্ত কিছু দেখেছিলাম। এবার যেটা দেখবো সেটা হচ্ছে রাজ্যসভার যে দুটো সদন, মেনলি যেটা আজকের পয়েন্ট, পার্লামেন্টের যে দুটো সদন, সেই পার্লামেন্টের সদনের মধ্যে রাজ্যসভা এবং লোকসভা। এই রাজ্যসভা এবং লোকসভাকে প্রিসাইড করছে যারা, আগের দিন বলেছিলাম আমি, রাজ্যসভাকে প্রিসাইড করে কে, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে যে বসে সে হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি, ভাইস চেয়ারম্যান, এক্স অফিসিও পোস্টটা। ওখানে কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি আসবে না বা কিছু হবে না, ওখানে কোনো ভোটিং নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র। সুতরাং ভাইস চেয়ারম্যান যে এক্স, মানে আমাদের যে ভাইস প্রেসিডেন্ট, তিনি ওখানকার চেয়ারম্যান হবে, এবং সেখানে আরেকজন যিনি থাকবেন তিনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান। আর লোকসভায় কি, লোকসভায় হচ্ছে স্পিকার থাকবেন, লোকসভায় যে প্রিসাইড করবেন, মানে লোকসভাকে যে কন্ট্রোলে রাখবেন, তিনি তাকে বলা হবে স্পিকার। এবং এই স্পিকারও মনোনীত হবে কিসের মধ্যে, যে সদন রয়েছে সেই সদনের মধ্যে থেকেই, মানে লোকসভার মধ্যে থেকেই একজনকে স্পিকার হিসেবে দাঁড় করানো হবে। ঠিক আছে? তো তো এই হচ্ছে মোট কথা। এবার 85 থেকে আমরা শুরু করে যদি করি, 85 এ কি বলছে? 85 এ বলছে প্রেসিডেন্টের লাস্ট একটা যে মানে প্রেসিডেন্ট আমরা তো শেষ করেছিলাম, কিন্তু প্রেসিডেন্টের লাস্ট যে এখান থেকে, মানে আমাদের পার্লামেন্টের থেকে, পার্লামেন্ট, ওকে, পার্লামেন্টের যে সেশন গুলো হয়, পার্লামেন্টের সেশন হয় আমরা জানি। পার্লামেন্টের কটা সেশন হয়? পার্লামেন্টের টোটাল 3খানা সেশন হয়। একটা সেশন হয় ফার্স্ট ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত একটা সেশন হয়, সেই সেশনটা হচ্ছে আমাদের বাজেট সেশন। সেটাকে কি বলা হয়? কারণ ওই সময় দেখবে আমাদের বাজেট আসে, প্রথম বাজেট আসে, রেল বাজেট আসে, তারপরে ফাইন্যান্সিয়াল বাজেট আসে। তো ওই সত্রটাকে আমরা বলি বাজেট সেশন। ঠিক আছে? তো তারপর বাজেট সেশন মানে অধিবেশন, বাজেট অধিবেশন আসে, সেশন। তো এই যে সেশন গুলোকে, যে পার্লামেন্টের যে সেশন, 3টে সেশন আছে, একটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মেতে একটা আসবে, তারপরে জুলাই থেকে অগাস্টের মধ্যে, মানে এখন একটা চলছে সেশন, একটা চলছে এখন, দেখবে কাগজ ছোড়াছুড়ি চলছে, বিল নিয়ে বিল ছেঁড়াছিড়ি, কাগজ ছেঁড়াছিড়ি, এইসব নিউজগুলো যদি একটু কভার করো, নিউজগুলোকে যদি একটু দেখো, তাহলে নিউজগুলোতে দেখবে যে নতুন একটা বিল নিয়ে আসা হয়েছে, যে 30 দিনের বেশি যদি কোনো মুখ্যমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রীর পদে যিনি থাকবেন তার এগেইনস্টে যদি কোনো কেস থেকে থাকে, এবং 30 দিনের বেশি ওই তিনি কাস্টাডিতে থাকেন, তাহলে তার স্থায়িত্ব, মানে মুখ্যমন্ত্রীত্বের পদ বা প্রধানমন্ত্রী থাকুক বা যে কোনো কাউন্সিল অফ মিনিস্টার, যে কোনো মিনিস্ট্রি পদে থাকুক, তাকে সেখান থেকে নির্বাসিত করা হবে। আগে কি হতো, আগে কেসটা কি হতো, আগে যদি কাউকে এরকম পাওয়া যেত, তাহলে তাকে দল থেকে হয় বহিষ্কৃত করা হতো, অথবা নিজে থেকে সে পদ থেকে সরে দাঁড়াতো। কিন্তু এখন একটা বিল আনার চেষ্টা চলছে, সেই বিলটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ক্রিমিনালাইজেশন, মানে অ্যাকচুয়ালি ক্রিমিনালরা যে ঢুকে রয়েছে আমাদের পার্লামেন্টের মধ্যে, যত ক্রিমিনাল ঢুকে রয়েছে, সেই ক্রিমিনাল গুলোকে বার করার জন্য এই বিলটা হয়তো আনা হয়েছে। এবার এর বিলটার মধ্যে কতটা যে শাসক দল, সেই শাসক দলের, মানে শাসক দলের অ্যাকচুয়ালি
কতটা অভিসন্ধি, সে কিভাবে বিলটা আনতে চাইছে, কোন উদ্দেশ্যে আনতে চাইছে সেটা বলা মুশকিল। তার কারণ দেখো, একটা দিক দিয়ে খুব ভালো, একটা দিক দিয়ে বিলের আমি ভালো দিক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে না, বিলটা যদি হয় তাহলে ক্রিমিনাল যারা আছে তাদেরকে সাসপেক্ট করা হবে, এবং সাসপেক্ট করার পরে তাদের মধ্যে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে বা যদি কোনো মন্ত্রিত্ব থাকাকালীন যদি কোনো ক্রিমিনাল কাজকর্ম, ক্রিমিনাল অফেন্সে কোনো কাজকর্ম করেন, তাকে বহিষ্কার করা হবে। দ্যাট ইজ গুড। মানে ইন্ডিয়ার জন্য তো এটা খুব ভালো একটা প্রস্তাব। তার কারণ ইন্ডিয়াতে মানে নেতা হওয়ার আগে তার প্রাইমারি যোগ্যতা হওয়া লাগে, হয় সে গুন্ডা হবে, না হলে সে অন্য কিছু হবে। তো সেই রকম ধরনের ক্রিমিনাল কোনো রেকর্ড তার আছে কিনা সেটা দেখে নেতা হয়। তো সেই জায়গাটা যদি হয় তাহলে এই জায়গাটা একটু স্বচ্ছ হবে, এবং যারা শিক্ষিত সম্প্রদায়ের ব্যক্তি, যারা ভারতবর্ষ থেকে আস্তে আস্তে বা ক্রমাগত দেশ থেকে উঠে যাচ্ছে যে সম্প্রদায়টা, সেই সম্প্রদায়ের ব্যক্তিরা আস্তে আস্তে চান্স পাবে কোথায়? পার্লামেন্টে যাওয়ার চান্স পাবে, পার্লামেন্টে যাওয়ার সুযোগ পাবে, দেশকে সেবা করার সুযোগ পাবে। কারণ শিক্ষিত ব্যক্তি হওয়ার একটাই উদ্দেশ্য, মানে কোনো একজন বলেছিলেন যে কাউকে মানে কেউ খুব খারাপ কাজ করছে, তাকে বই পড়িয়ে দাও, তাকে পড়াশুনো শিখিয়ে দাও, সে আর খারাপ কাজ করবে না। সুতরাং শিক্ষা হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা বেস, যে বেসটাতে যখন খুব বেশি পড়াশুনো যখন করবে, তখন তোমার মধ্যে থেকে এমন একটা জিনিস চলে যাবে, যে জিনিসটা তোমাকে কোনো জায়গায় অপরাধ বোধ, এমন একটা অপরাধ বোধ জন্মাবে, বা এমন একটা ইনোসেন্সই জন্মাবে সেখানে, যে অপরাধ করার যে প্রি প্রি যে কনসিকুয়েন্সেস গুলো থাকে, প্রি কনসিকুয়েন্সেস গুলো, সেই জিনিসগুলোই চলে যাবে তোমার মধ্যে থেকে, যে কারো মধ্যে থেকে। যদি পড়াশোনা একবার শিখে যায়, মানে ঠিকঠাক ভাবে পড়াশোনার লেভেলটা যদি ঠিকঠাক জায়গায় চলে যায়, তাহলে যেমন আমি বলছি, ধরো যে সে খুব ভালো ইতিহাস পড়ছে, সে খুব ভালো ইতিহাস জানছে, তাই সেই ইতিহাস জানলে সেই ইতিহাসের যে সময়গুলোর কথা দেখেছে, যে সময়গুলো দেখেছে, রাজা ছিল, ক্রুর শাসক ছিল, তাদের শেষ পরিণতি কি হয়েছে, তাদের বা বুদ্ধের যখন সে বাণীগুলো শুনছে, জৈনের বাণীগুলো পড়ছে, এইসব যখন পড়ছে, তখন তার মধ্যে থেকে অটোমেটিক্যালি জিনিসগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। কেন আজকে আমরা ইতিহাস, অনেকের প্রশ্ন থাকে, কেন আজকে আমরা ইতিহাস পড়ছি, কেন আজকে আমরা ভূগোল পড়ছি, কেন আমরা পিছনের দিকের জিনিসগুলোকে কেন পড়তে হয়? তার কারণ একটাই, পিছন থেকে অনেক কিছু শেখার আছে, যে জিনিসগুলো শিখলে আজকে হরপ্পা সভ্যতা থেকে এখনো অনেক কিছু আমাদের শেখার বাকি আছে, যে টাউন প্ল্যানিং, টাউন সিটি প্ল্যানিং কিভাবে করতে হয়। তো এইসব জায়গাগুলো থেকে শিখলে কি হয়, মানুষের মধ্যে থেকে ঘৃণা ভাব, মানুষের মধ্যে থেকে হিংসার ভাবটা, মানুষের মধ্যে থেকে, আমরা যদি গান্ধীজিকে সঠিকভাবে পড়ি, বেঠিকভাবে না, যারা বেঠিকভাবে পড়ে, ট্রেনে বাসে বিভিন্ন রকম মতামত দেয়, যারা পিএইচডি করেছে, ট্রেনে বাসের পিএইচডি করা তাদেরকে ব্যক্তি বলি আমরা, তাদের কথা নয়, এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির অবশ্যই নয়। তো যারা সঠিকভাবে পড়েছে, তাদের মধ্যে থেকে হিংসাত্মক ভাব, তাদের মধ্যে থেকে মানে অপরাধ মনোভাব তাদের মধ্যে থেকে চলে যাবে। যারা কনস্টিটিউশনকে ঠিকঠাক ভাবে পড়েছে, যারা কনস্টিটিউশনকে ঠিকঠাক ভাবে জেনেছে, বা একটু ভালো করে নাড়াচাড়া করেছে কনস্টিটিউশনকে নিয়ে, তাদের মধ্যে থেকে এইসব প্রবৃত্তিগুলো চলে যাবে। তাদের মধ্যে থেকে দুর্নীতি করার প্রবৃত্তিগুলো চলে যাবে। ইতিহাস ভালো করে পড়লে ইতিহাস হিস্ট্রি ইটসেলফ রিপিটস, তাই তো? তো ইতিহাস জানলে, ইতিহাস যদি মানুষ ঠিকঠাক করে, নেতারা যদি ইতিহাস জানে, তাহলে তারা বুঝতে পারবে যে রাজার পদও চিরস্থায়ী থাকে না, হিটলারও চিরস্থায়ী ছিল না। হিটলার জার্মানির একসময় এমন এক ব্যক্তিত্ব ছিল, যে ব্যক্তিত্বের একটি ইশারায় পুরো জার্মান শেষ হয়ে যাওয়ার, পুরো জার্মান কেন, পুরো বিশ্বব্যাপী শেষ হয়ে যাওয়ার কাগারে চলে এসেছিল, এরকম পজিশন ছিল। তো সেই হিটলারের যদি পতন হতে পারে, তাহলে তাহলে বাদবাকি মানুষ, মানে হিটলার ছিল, তার আগে আরো আরো মানে পোপ, চার্চ, এরা যদি নিজেদের জায়গা ঠিকঠাক মানে শেষ হয়ে যেতে পারে। পোপের কি পরিমাণে অসাধারণ ক্ষমতা ছিল, এখনো পর্যন্ত সারা বিশ্বে রয়েছে একটা ক্ষমতা, কিন্তু অসাধারণ ক্ষমতা ছিল, সেটা সম্বন্ধে অনেকেই জানে না। তো সেইগুলো যদি শেষ হতে পারে, তো আমরা তো তুচ্ছ, আমরা তো নগণ্য, আমরা তো কিছুই না। তো আমাদের এইসব ভাবমূর্তি, ভাবধারাগুলো হয়তো ঠিকঠাক হবে। এবার যদি সেই উদ্দেশ্যে যদি এই বিলটা আনা হয়, তো গুড অ্যান্ড ওয়েল। বাট যদি এমন কোনো উদ্দেশ্যে আনা হয়, যে শাসক দল চাইছে বিরোধী দলকে কোনো রকম ভাবে ফাঁসিয়ে, বা কোনো রকম অন্য যে কোনো কেসে একটা ফাঁসিয়ে 30 দিনের কাস্টাডিতে রেখে তাকে তার পদ থেকে বাদ দিয়ে দেওয়া, তাকে তার পদ থেকে বের করে দেওয়া, এরকম ধরনের যদি অভিসন্ধি থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই নক্কারজনক, অবশ্যই ঠিক নয়। কিন্তু বিলের যে আসল উদ্দেশ্য, বিলটা যদি ঠিকঠাক হয়, বিলের যে আসল উদ্দেশ্য, সেটা অবশ্যই পজিটিভ। ঠিক আছে? তো এই ধরনের বিল নিয়ে আজকে আলোচনা হচ্ছে। তো এই সেশন যেগুলো হয়, জুলাই আগস্টে কি সেশন হয়? জুলাই আগস্টে আমাদের মনসুন সেশন হয়। কি সেশন হয়? মনসুন সেশন হয়।
আরেকটা সেশন হয় শীতকালীন অধিবেশন, যাকে আমরা বলি উইন্টার বা শীতকালীন অধিবেশন, শীতকালীন সেশন। সেটা হয় নভেম্বর অ্যান্ড ডিসেম্বর নাগাদ। এই সময় এই তিনটে সেশন হয়। কিন্তু এই তিনটে সেশনের মধ্যে মিনিমাম, তিনটে সেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ 6 মাসের, মানে তিনটে সেশন তো হতেই হবে, কিন্তু কোনো একটা সেশন ধরে এই সেশনটা হয়ে গেল, তার পরবর্তী সেশন 6 মাস, ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে কিন্তু আরেকটা সেশন তোমাকে করতে হবে। তার মানে যদি কোনোবার এরকম হয় যে একটা সেশন হচ্ছে না, কোনোভাবে করা যাচ্ছে না, কোনো পরিস্থিতি হোক করা যাচ্ছে না বা কিছু, তাহলে দুটো সেশন কিন্তু মাস্ট করতেই হবে। কারণ 6 মাসে 12 মাস, 1 বছর, তো দুটো সেশন কিন্তু মাস্ট করতেই হবে। নর্মালি কটা সেশন করার নিয়ম? 3টে। ভালো করে শুনবে, নর্মালি কটা সেশন হবে? 3টে। কিন্তু ম্যাক্সিমাম কোন টাইমের ভিতরে সেশনগুলো কমপ্লিট, একটা সেশনের পর একটা সেশন করতে হবে, সেটা হচ্ছে 6 মাস। তাহলে সেই কেসে, ইন দ্যাট কেস কতগুলো সেশন হতে পারে? দুটো সেশন হতে পারে, তাই তো? এটা হচ্ছে মিনিমাম দুটো সেশন অবশ্যই হবে, এবং কিন্তু আমাদের 3টে সেশন করতে হয়, 3টে সেশন করতে হয়। এই সেশনকে ডাকা, সেশন যখন শুরু হবে তখন সেশনের শুরু হওয়ার সময় সেশনের জন্য প্রত্যেকটা সেশন যখন শুরু হয়, ফার্স্ট সেশন যখন শুরু হবে, সেকেন্ড সেশন, প্রত্যেকটা সেশনে ফার্স্টে একটা মুখ্যমন্ত্রী একটা ভাষণ দেন, সেই প্রেসিডেন্ট ভাষণ দেয়। সো প্রেসিডেন্টকে কি করেন? প্রেসিডেন্ট আহুত করে, মানে ডাকেন যে এবার সেশন শুরু হবে, আপনারা সবাই আসুন, দ্যাট ইজ সেশন। এবার সেই সেশনকে prorogation and dissolution, prorogation that means কিছু সময়ের জন্য টার্মিনেট করা, এবং ডিসলিউশন মানে হচ্ছে বাতিল করা। এটা হচ্ছে পুরো বাতিল, আর এটা হচ্ছে কিছু সময়ের জন্য সেশনকে মুলতবি রাখা, কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য, বা কোনো একটা সেশনকে একদম বাদ দিয়ে দেওয়া। ধরো বাজেট সেশনকে প্রেসিডেন্ট বলছে যে না, বাজেট সেশনে অনৈতিক কাজকর্ম চলছে, বাজেট সেশনকে আমি রাখবো না, বাজেট সেশন এবার বাতিল হলো, একটা সেশনকে বাতিল করা। ডিসলিউশন মানে কি? ডিসলিউশন মানে পুরোপুরি বাতিল করে দিল, পুরো সভা, পুরো সেশন, পুরো পার্লামেন্টকে বাতিল করে দিল, লোকসভাকে পুরোপুরি বাতিল করে দিল, সেটাকে বলা হয় ডিসলিউশন। ঠিক আছে? তো লোকসভা পুরোপুরি বাতিল করে দিল, নতুন আবার কাউন্সিল অফ মিনিস্টার হবে, নতুন ভোট হবে, নতুন সবকিছু হবে, তারপরে আবার সেশন চালু হবে, সেটাকে বলা হয় ডিসলিউশন। তো এই ক্ষমতা কার কাছে থাকে? এই ক্ষমতা থাকে প্রেসিডেন্টের কাছে। ঠিক আছে? তো প্রেসিডেন্টের কাছে এই ক্ষমতা থাকে। তাহলে 85-এ কি বলছে? 85 বলছে সেশন ডাকার ক্ষমতা প্রেসিডেন্টের কাছে আছে। পার্লামেন্টে যখন প্রত্যেকটা পার্লামেন্টে সেশন শুরু হবে, তখন প্রেসিডেন্ট একটা করে ভাষণ দেবেন, এবং সেই অভিভাষণ, তাকে বলা হয় অভিভাষণ, সেই অভিভাষণ অনুযায়ী সেশন শুরু হবে এবং সেশনের কাজকর্ম শুরু হবে। ঠিক আছে? 86-এ কি বলছে? 86-এ বলছে রাইট টু প্রেসিডেন্ট টু অ্যাড্রেস অ্যান্ড সেন্ড মেসেজেস টু হাউসেস। এটা নন ইম্পর্টেন্ট, বাট আমি লিখে রেখেছি, আমি জাস্ট দেখানোর জন্য, যে প্রেসিডেন্টের রাইট আছে কোনো হাউসকে যে কোনো ধরনের মেসেজ দেওয়া, যে কোনো ধরনের মেসেজ দেওয়া, মানে সেশন চলাকালীন, যে সেশন চলছে, সেশন চল যখন চলছে তার মাঝে যদি প্রেসিডেন্টের মনে হয় যে না, একটা জরুরি ভিত্তিতে কোনো সেটিং দরকার, জয়েন্ট সেটিং দরকার, জয়েন্ট সেশন দরকার, তো প্রেসিডেন্টের সেই অধিকার, সেই রাইটটা আছে যে সেশন চলাকালীন বা সেশন চলছে না সেই সময় কাউন্সিল অফ মিনিস্টারকে বা রাজ্যসভাকে বা লোকসভাকে কোনো মেসেজ দেওয়া, যে ইমিডিয়েট কোনো সেশন ইমিডিয়েট কোনো সেশন চালু করতে হবে কিনা, সেই ধরনের কোনো মেসেজ দেওয়া, এটার কমপ্লিট রাইট কার আছে? আছে প্রেসিডেন্টের। এবং সেটা কোন আর্টিকেলে বলছে? আর্টিকেল 86, সেইখানে আমাদের রাইট দিচ্ছে। তারপর কি বলছে? 89 অফিসেস অফ পার্লামেন্ট। এবার 89 থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের অফিসার্স অফ পার্লামেন্ট, মানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান অবশ্যই। তাহলে পার্লামেন্টের রাজ্যসভা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কখন আমরা আসবে? চেয়ারম্যান কথাটা কখনই আসবে? চেয়ারম্যান যখনই আসবে তখনই আমাদের মানতে হবে যে এটা রাজ্যসভা, ভাইস চেয়ারম্যান রাজ্যসভার কেসে, তাই তো? যখনই চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান আসবে তখনই মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে দিস ইজ আপার হাউস, দ্যাট মিনস রাজ্যসভার কথা বলা হচ্ছে। রাজ্যসভায় একজন চেয়ারম্যান থাকবেন এবং একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। ভাইস চেয়ারম্যান কে হবেন? চেয়ারম্যান হবেন ভারতের উপরাষ্ট্রপতি, একদিন পর্যন্ত ছিলেন শ্রী জগদীপ ধনকরজি খুব মানে ভালোভাবে তার টার্ম কাটিয়েছেন, তিনি নিজেই ইস্তফা দিয়েছেন, নিজেই ইস্তফা দিতে পারে, সেটা আমি পরবর্তীকালে আসবো কি কি গ্রাউন্ডে প্রেসিডেন্ট
চেয়ারম্যানকে বা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হতে পারে বা নিজে রেজিগনেশন দিতে পারেন। আমাদের লাস্ট যে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি 21শে জুলাই, এই বছরের 21শে জুলাই, দ্যাট ইজ কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য খুব ইম্পর্টেন্ট, 21শে জুলাই তিনি কিন্তু রেজিগনেশন লেটার পাঠিয়েছেন প্রেসিডেন্টের কাছে এবং সেটা অ্যাকসেপ্টেড হয়েছে, তিনি রেজিগনেশন দিয়ে দিয়েছে। নতুন যাদের নাম উঠে এসছে তাই সেই নতুন, এবার তাহলে কি হবে, আমরা ভাইস প্রেসিডেন্টের ইলেকশন পড়েছিলাম, সেই প্রেসিডেন্টের ইলেকশন হবে। এবার ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের সেকশন আর্টিকেলটা কত ছিল, 66, তাই তো? 66 এ বলা ছিল যে যখন ভাইস প্রেসিডেন্ট কেউ থাকবে না তখন ভাইস প্রেসিডেন্টের নতুন ইলেকশন করা হবে। ওই ইলেকশনটাও কিরকম হবে, ওই সেম যেরকম ইলেকশন হয় প্রেসিডেন্টের, যেরকম ইলেকশন হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, রিপ্রেজেন্ট মানে রিপ্রেজেন্টেটিভ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটে যেরকম ভাবে প্রেসিডেন্টের ইলেকশন হয় ঠিক সেম প্রসিডিওরে ইলেকশন হবে এবং তিনি নতুন যারা আসছে এবার কি হয়, ইলেকশন তো হবে, তাহলে ইলেকশন কাদের মধ্যে হবে, ইলেকশন যে দুটো পার্টি রয়েছে মানে বিরোধী দল এবং শাসক দল, এবং এই দুই দলের কাছ থেকে দুজনকে আনা হবে, দুজনকে ডাকা হবে ইন দ্য সেন্স দুজনকে নমিনেট করা হবে। তো দুজনকে নমিনেট করার পরে যে ভোটে জিতবে সেইভাবে ভারতের নতুন ভাইস প্রেসিডেন্ট। তো দুজনকে আমাদের এনডিএ থেকে ডাকা হয়েছে, সিপি রাধাকৃষ্ণনকে ডাকা হয়েছে, মানে নমিনেট করা হয়েছে সিপি রাধাকৃষ্ণনকে, যিনি মহারাষ্ট্রের গভর্নর ছিলেন এক সময়, মানে ছিলেন না, মহারাষ্ট্রের গভর্নর এখনো পর্যন্ত তিনি মহারাষ্ট্রের গভর্নর আছেন, তার নাম নমিনেট করেছে কে, এনডিএ তার নাম নমিনেট করেছে সিপি রাধাকৃষ্ণনকে। আর ইন্ডিয়া জোট মানে আমাদের বিরোধী দল, এখন বিরোধী দলকে ইন্ডিয়া জোট বি সুদর্শনকে তারা নমিনেট করেছে। এই দুজনের মধ্যে এবার হবে ইলেকশন, ইলেকশন হয়ে যে জিতবে তিনি হবেন ভাইস প্রেসিডেন্ট এবং তিনি অটোমেটিক্যালি কোথায় চলে যাবেন, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে অটোমেটিক্যালি জয়েন করে যাবেন। তার কারণ কি, এটা হচ্ছে এক্স অফিসিও পোস্ট, এখানে রাষ্ট্র ভাইস প্রেসিডেন্ট ছাড়া আর কেউ এই পোস্ট দখল করতে পারবে না এবং এনারা কোনো সংসদেরই সদস্য হবেন না, কোনো সংসদের মানে ভাইস প্রেসিডেন্ট কোনো সংসদের সদস্য হন না। তারপর তিনি 90তে যেটা বলছে, ভ্যাকেশন অ্যান্ড রেজিগনেশন অন রিমুভাল, ঠিক আছে? তো ভাইস প্রেসিডেন্ট যখন থাকবে না, ভাইস প্রেসিডেন্টের অবর্তমানে কে চালাবে, চেয়ারম্যান, মানে ভাইস প্রেসিডেন্ট দ্যাট মিনস চেয়ারম্যান যখন থাকবে না তার অবর্তমানে ভাইস চেয়ারম্যান চালাবেন। ভাইস চেয়ারম্যানও যদি না থাকে কোনো একটা পজিশনে তাহলে সেই সময় কে দাঁড়াবে, 6 জন মনোনীত সদস্য, মানে রাজ্যসভার 6 জন সিনিয়র মেম্বার, তাদের মধ্যে যে কোনো একজন এই পদ কিন্তু সামলাবে। এবং সেটা কোন সময়, যদি কোনো ভ্যাকেশন থাকে, যদি রেজিগনেশন দিয়ে দেন এবং যদি রিমুভাল হয়। তাহলে কিরকম কেস হতে পারে, ভ্যাকেশন থাকলে তো কোনো ব্যাপার নেই, যদি রেজিগনেশন দেয় তাহলে রেজিগনেশন দিলে কোনো ব্যাপার নেই, রেজিগনেশন দেওয়ার তো যেতেই পারে। যেরকম আমাদের ইমিডিয়েট এক্সাম্পল যেটা আমি দিলাম, জগদীপ ধনকরজি, উনি রেজিগনেশন দিয়েই চলে গেছেন, প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন পত্র দিতে হয়, তো প্রেসিডেন্টের কাছে রেজিগনেশন পত্র দেবেন এবং ভাইস চেয়ারম্যান কার কাছে রেজিগনেশন পত্র দেবেন, তিনি চেয়ারম্যানের কাছে। দ্যাট মিনস ভাইস চেয়ারম্যান যিনি আছেন তিনি চেয়ারম্যানের কাছে দেবেন, ভাইস প্রেসিডেন্টের কাছে, আর ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তিনি প্রেসিডেন্টের কাছে তার ত্যাগপত্র জমা দেবে, রেজিগনেশন পত্র বা ত্যাগপত্র জমা দেবে। যদি রিমুভাল করতে হয়, রিমুভাল অবশ্যই করা যেতে পারে। রিমুভাল দ্যাট মিনস রেজলিউশন আনতে হবে, যে সদনে হচ্ছে সেই সদনে একটা রেজলিউশন আনতে হবে, বহুমত থাকতে হবে, রেজলিউশন মানে মেজরিটি থাকতে হবে, 2/3 মেজরিটিতে বহুমত থাকতে হবে এবং 14 দিনের আগাম নোটিশ দিয়ে তবে তাকে রিমুভ করা যেতে পারে। কোথা থেকে না, চেয়ারম্যানের পদ থেকে বা ভাইস চেয়ারম্যানের পদ থেকে যদি রিমুভ করতে হয় তাহলে এইভাবে রিমুভ করতে হয়। প্রসেসটা কি, রেজলিউশন একটা আনতে হবে, সেই রেজলিউশন অনুযায়ী রেজলিউশনকে পাস হতে হবে কিভাবে, বহুমতে, বিশেষ বহুমতে, মানে 2/3 বহুমতে মেজরিটিতে পাস হতে হবে। আগের থেকে 14 দিনের নোটিশ দিতে হবে। এই 14 দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত রেজলিউশনের কাজবাজ মানে এই প্রস্তাবনাটা চলবে ততদিন পর্যন্ত চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান কেউই তার নিজ পদে আসীন থাকবে না, তারা সেখান থেকে সরে দাঁড়াবে। ঠিক আছে? তো তখন কারা চালাবে সদন, তখন এই 6 জন মেম্বারের মধ্যে যে মেম্বারকে তার রাজ্যসভা পারমিট করবে তিনি তখন সেই সদন চালাবে। ঠিক আছে? তো তাহলে এই হচ্ছে অফিস অফ পার্লামেন্ট, দ্যাট মিনস রাজ্যসভার পার্লামেন্টের ক্ষেত্রে এই ধরনের এই কেসটা আসবে। রেজিগনেশন বা রিমুভালের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে? তো এরাই প্রিজাইডিং অফিসার, দ্যাট মিনস
রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যান যখন চেয়ারম্যান থাকবে চেয়ারম্যান, আর যখন চেয়ারম্যান না থাকবে তখন ভাইস চেয়ারম্যান, এরাই প্রিজাইডিং অফিসার হিসেবে কিন্তু এরাই কাজ করবেন। ঠিক সেম জিনিস আমরা 93-তে দেখবো। 93-তে আমরা কি দেখবো না স্পিকার এবং ডেপুটি স্পিকার, এইরকম যেরকম রাজ্যসভায় আমরা দেখছি ঠিক সেম জিনিস স্পিকার এবং ভাইস মানে ডেপুটি স্পিকারের ক্ষেত্রেও তাই হয়। ভাই স্পিকার এবং ডেপুটি স্পিকারের ক্ষেত্রে একটা জিনিস সেটা হয়, সেটা হচ্ছে স্পিকার লোকসভার সদস্যপদ, লোকসভার যিনি থাকেন সেখান থেকেই, লোকসভার থেকেই তাকে তৈরি করা হয়। যেমন চেয়ারম্যানকে কি করা ধরা হচ্ছে, ভাইস প্রেসিডেন্ট অটোমেটিক্যালি চেয়ারম্যান হিসেবে, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে চলে আসছেন। কিন্তু স্পিকার যখন লোকসভা গঠন হবে, যখন লোকসভা গঠন হবে তারপর তাদের মধ্যে থেকেই একজনকে নমিনেট করা হবে এবং সেই নমিনেটেড ব্যক্তি, ভোট দিয়ে যাকে জেতানো হবে সেই নমিনেটেড ব্যক্তি হবে ভারতের সংসদের, পার্লামেন্টের স্পিকার হবে। এবং সেইভাবেই ডেপুটি স্পিকারকেও ঠিক লোকসভায় সেরকম ভাবেই লোকসভার থেকেই উঠে আসবেন কে, ডেপুটি স্পিকার। এবং তারা যখন তাদের অফিস চালাবেন তখন তারা আর নতুন করে ওই সংসদের মানে ওই লোকসভার সদস্য তারা কিন্তু পদে আর থাকবে না বা কিছু থাকবে না, তারা সেখানকার স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে তারা পদ গ্রহণ করবেন। এবার কি হলো, যেমন এখনকার স্পিকার কে আছেন, এখনকার স্পিকার আছেন ওম বিড়লাজি, ওম বিড়লা সাহেব এখনকার আমাদের লোকসভার স্পিকার হিসেবে বসে আছেন। এনাদের কাজ কি, এনাদেরও কাজ সেম জিনিস, এনারাও কি করেন, লোকসভাকে কন্ট্রোলে রাখার দায়িত্ব থাকে এনাদের, লোকসভাকে নিয়ন্ত্রণ করে, লোকসভার সচিবালয়কে নিয়ন্ত্রণ করে, লোকসভার যে সেক্রেটারিয়েট রয়েছে, সেক্রেটারিয়েট দেখবে এই সেক্রেটারিয়েট অফ পার্লামেন্ট, এই সেক্রেটারিয়েট অফ পার্লামেন্টকেও এই লোকসভা মানে স্পিকার নিয়ন্ত্রণ করে। তাছাড়া কি করে, জয়েন্ট সেশন যখন ডাকা হয়, জয়েন্ট সেশনে সভাপতিত্ব করেন, জয়েন্ট সেশন যখন ডাকা হয়, জয়েন্ট সেশনে সভাপতিত্ব কে করেন, স্পিকার জয়েন্ট সেশনে সভাপতিত্ব করছেন। তাছাড়া আর কি করছে, তাছাড়া তিনি কোরাম দেখছেন ঠিকঠাক আছে নাকি। ফাইনাল আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কোরাম, দুটো ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে কোরাম, কোরাম জিনিসটা কি বলি একটু। একটা জিনিস হচ্ছে কোরাম, কোরাম কোরাম জিনিসটা কি, কোরাম হচ্ছে যখন কোনো বাজেটের সেশন চালু হয় তখন সেই সেশনে দেখা হয় মিনিমাম অন্তত পক্ষে যে সদস্য পদ ছাড়া সেশন চলবে না তাকেই বলা হয় কোরাম। যে সদস্য পদ ছাড়া, যে কয়জন সদস্য ছাড়া সদন একদমই বন্ধ হয়ে যাবে, সেই কয়জন মিনিমাম যে সদস্য দরকার হয় সেই সদস্যের সংখ্যাকেই বলা হয় কোরাম। ঠিক আছে তো, সেই সদস্যের সংখ্যাকেই বলা হয় কোরাম। তাহলে কোরাম যদি না হয় তাহলে সেশন বাতিল করবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রেসিডেন্ট যেমন পার্লামেন্টের সেশন প্রোরোগেট বা ডিসলুট করতে পারে, সেরকম অ্যাডজার্ন করার ক্ষমতা আছে স্পিকারের। অ্যাডজার্ন দ্যাট মিনস মুলতুবি, কিছুক্ষণের জন্য মুলতুবি করা হলো, দেখা গেল মাঝে মাঝেই বলে না অ্যাডজার্ন ফর দ্য ডে, অ্যাডজার্ন ফর দ্য ডে, দিস সেশন অ্যাডজার্ন ফর দ্য ডে। যখন প্রচুর পরিমাণে ঝামেলা বেড়ে যায় বা মারামারির অবস্থা দাঁড়ায় বা ঝগড়াঝাটি খুব বেড়ে যাচ্ছে, ঠিক সেই টাইমে বা লোকসভার স্পিকার কি বলেন, লোকসভার স্পিকার আজকের জন্য সেশন মুলতুবি করা হলো, আজকে আর সেশন নিতে পারবো না, আমার মাথা যন্ত্রণা করছে, আমার মাথার অবস্থা খারাপ, যদি বেশিক্ষণ এইখানে থাকি তাহলে হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে, এরকম যদি সিচুয়েশন দাঁড়ায় তাহলে সেই রকম সিচুয়েশনে স্পিকার কি করে, সেশনটাকে বাতিল করে দেয় এবং তাকে অ্যাডজার্ন করে দেয় পরের দিনের জন্য বা নেক্সট কোনো সেশনের জন্য, নেক্সট ডের জন্য। তাহলে সেশন এইভাবে অ্যাডজার্ন করতে পারে কে, স্পিকার করতে পারে। স্পিকার আর এই স্পিকারের তাহলে কত হবে, কার্যকাল মেয়াদ কতদিন হবে, মেয়াদ যতদিন লোকসভা থাকবে ততদিন স্পিকার ততদিনও থাকবে, যতদিন পর্যন্ত লোকসভা রয়েছে ততদিন পর্যন্ত স্পিকার রয়েছে। নতুন লোকসভা আবার গঠন হবে তখন আবার স্পিকার, যদি ওনাকেই রাখা হয় ঠিক আছে রাখা যাবে, কিন্তু না রাখা হলে অন্যজন স্পিকার হবে, সেই তার হবে। এবার এই ক্ষেত্রেও যদি তাকে অপসারণ করা হয়, রেজিগনেশন দেওয়া হয় বা রিমুভাল করা হয়, ঠিক সেম কেস অ্যাজ এ চেয়ারম্যানেরও যেরকম যদি ভ্যাকেশনে থাকে বা রেজিগনেশন দেন তাহলে ডেপুটি স্পিকার তার কাজ সামলাবেন। যদি ডেপুটি স্পিকার না থাকে বা কিছু হয়, যদি রিমুভ করতে হয় তাহলে সেম রেজলিউশন লোকসভায় পাশ করাতে হবে, 14 দিনের নোটিশ দিতে হবে এবং বহুমত 2/3 বহুমত অবশ্যই লাগবে সরাতে গেলে, স্পিকারকে সরাতে গেলে। ঠিক আছে তো, এই হচ্ছে স্পিকার। এবার আমি তো বললাম এতক্ষণ স্পিকার আর ডেপুটি স্পিকারের কথা বললাম, কারণ ডেপুটি স্পিকারেরও ডেপুটি স্পিকার যখন স্পিকার না থাকে তখন ডেপুটি স্পিকার কাজ সামলায়, ডেপুটি স্পিকার সেম জিনিস, একই জিনিস। এবং যা স্পিকারের সঙ্গে যা কেস ঘটবে
ডেপুটি স্পিকারের সঙ্গেও সেম জিনিস ঘটবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখো যে যখন পার্লামেন্ট শুরুই হয় না, মানে ভোট হয়ে গেছে, ভোট হয়ে যাওয়ার পরে পার্লামেন্ট শুরু হওয়ার মাঝখানে তো একটা টাইম পিরিয়ড থাকে, যে টাইম পিরিয়ড থেকে শপথ গ্রহণ করা হয়। তো সেই টাইম পিরিয়ডে সভা চালায় কে? কারণ সভা সবসময় চলবে, সবার প্রিসাইডিং অফিসার সবসময় একজন না কেউ না কেউ পদে একজন আসীন থাকবে। যেমন আমরা জানি রাজ্যসভা কোনোদিন ভঙ্গ হয় না, ৬ বছরের স্থায়িত্বকাল থাকে রাজ্যসভার মেম্বারদের, কিন্তু রাজ্যসভার কোনোদিন ভঙ্গ হয় না। প্রত্যেক ২ বছর অন্তর অন্তর কি হয়, রাজ্যসভার মেম্বাররা চেঞ্জ হতে থাকে, সেই হিসাবে রাজ্যসভা কোনোদিন ভঙ্গ হয় না। এবং রাজ্যসভার চেয়ারম্যানও সবসময় রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, এই ভারতবর্ষের উপরাষ্ট্রপতি যতদিন থাকবে ততদিন পর্যন্ত রাজ্যসভার চেয়ারম্যানও থেকে যাবে, কারণ উনি ডাইরেক্ট এসে পোস্ট সামলাচ্ছে, ঠিক আছে? তো যতদিন উনি থাকছে না ততদিন ভাইস চেয়ারম্যান সামলাচ্ছে, ঠিক আছে? সুতরাং সেখানে কোনো কেস নেই। কিন্তু যখন লোকসভা পুরো বাতিল হয়ে যায়, তখন লোকসভার স্পিকারেরও কোনো, যে স্পিকার পুরনো স্পিকার ছিল তিনিও বাতিল হয়ে যাবে। তাহলে ওই টাইমের জন্য কি করা হয়? ওই টাইমের জন্য একজন নতুন স্পিকারকে আনা হয়, তাকে বলা হয় প্রোটেম। প্রোটেম প্রোটেম ঠিক আছে? তো এই প্রোটেম কথার অর্থ হচ্ছে অস্থায়ী। প্রোটেম কথার অর্থ হচ্ছে অস্থায়ী, মানে ইনি আপাতত যে কয়টা দিন এই শপথ গ্রহণ চলবে, সেই কয়দিনের জন্য স্পিকার থাকবে। তারপরে যখন লোকসভা পুরোপুরি চালু হয়ে যাবে, শপথ গ্রহণ পর্ব শেষ হয়ে গেল, মিনিস্টার সব হয়ে গেল, লোকসভা চালু হয়ে গেল, তখন নতুন কোনো একজনকে সেখান থেকে নমিনেট করে দেওয়া হবে, তাকে স্পিকার বানিয়ে দেওয়া হবে। তো সেই প্রোটেম স্পিকারকে মনোনীত করে কে? প্রেসিডেন্ট মনোনীত করে। তার কাজ হচ্ছে শুধুমাত্র শপথ গ্রহণ করানো। তার কাজ হচ্ছে একমাত্র জেনে রাখো, শপথ গ্রহণ করানো হচ্ছে প্রোটেম স্পিকারের কাজ। তাছাড়া আর তার কোনো কাজ নেই। যত মন্ত্রী আছে, যত যা কিছু আছে, লোকসভায় যারা যারা নতুন মন্ত্রীপদ গ্রহণ করছেন, বা রাজ্যসভায় লোকসভায় যারা যারা নতুন আসছেন, তাদের শপথ গ্রহণ করানোর দায়িত্ব হচ্ছে প্রোটেম স্পিকারের, ঠিক আছে? এবার প্রোটেম স্পিকার গেল, তারপর কি আসছে? তারপর আসছে 96-এ কি বলছে, যেটা অলরেডি আমি বলে দিয়েছি, যখন মানে স্পিকার বা ডেপুটি স্পিকার যখন রেজলিউশন চলবে, তাদের এগেইনস্টে যখন রিমুভালের রেজলিউশন চলবে, তখন তারা কোনোভাবেই প্রিসাইড করতে পারবে না, তখন তাদেরকে প্রিসাইডিং অফিসার হিসেবে তারা আসীন থাকবেন না। যেমন তার মানেটা কি হচ্ছে? তার মানে হচ্ছে আমার বিরুদ্ধে আমি এবং স্পিকারকে লোকসভার সর্বেসর্বা বলা হয়। যতক্ষণ পর্যন্ত লোকসভার কোনো সেশন চলছে বা লোকসভা চলছে, ততক্ষণ পর্যন্ত ওখানকার স্পিকারই সমস্ত কিছু। তিনি যা খুশি তাই করতে পারেন। কাউকে বার করে দেওয়া, কাউকে ডিসমিস করে দেওয়া, কারো কোনো কোন মানে মন্ত্রী হোক বা যেই হোক, ইভেন প্রধানমন্ত্রী, যে খুশি হোক না কেন, তাকে যা খুশি বলে বসিয়ে দেওয়া, তার কথা না শোনা, সমস্ত কিছুর পাওয়ার থাকে কিন্তু স্পিকারের কাছে। এটুকু মাথায় রাখবে। সুতরাং আমি স্পিকার, আমার নামে আমার এগেইনস্টেই কোনো কিছু কারবাই হচ্ছে, দ্যাট মিনস আমি স্পিকার হয়ে বসে রয়েছি এবং আমার এগেইনস্টেই রেজলিউশন চলছে। তাহলে আমি কোনো সময় সায় দেবো সেই রেজলিউশনে? আমি তো সবসময় বলে দেবো যে থামা এই রেজলিউশন, রাখ ওই বিল উঠবেই না, ওই বিল সম্বন্ধে কথাই বলতে দেবো না, তাই তো? তার মানে হচ্ছে অধ্যক্ষ যতক্ষণ পর্যন্ত, স্পিকার যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ যদি তিনি বলেন যে না, এটা আমি শুনবো না, এনার কথা আমি শুনবো না, তাহলে সে শুনতে রাজি নয়, তাহলে তার কথা বন্ধ করে দেওয়া হবে, তাকে বসিয়ে দেওয়া হবে। সুতরাং যদি তার এগেইনস্টেই রেজলিউশন চলে, তার এগেইনস্টেই কনস্পিরেশন চলছে, সুতরাং তিনি তো বলবে যে থাক ভাই, তুই বয় এইসব বিল নিয়ে বয়, আমি স্পিকার, আমি এসব করছি না। সেই কারণে যখনই তার এগেইনস্টে কোনো রকমের রেজলিউশন চলবে, তখন তিনি প্রিসাইডিং অফিসার হিসেবে থাকবে না, লোকসভায় স্পিকার হিসেবে তিনি থাকবে না। সেটা কোথায় বলা হচ্ছে? আর্টিকেল 96। আর্টিকেল 97 কি বলছে? আর্টিকেল 97 বলছে অ্যালাওয়েন্স এবং স্যালারিজ এর কথা। শুধুমাত্র এইটুকু জেনে রাখো, আর্টিকেল 97 বলছে যে স্পিকার, ডেপুটি স্পিকার, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের স্যালারিজ এবং অ্যালাওয়েন্স কি হবে সেটা ডিসাইড করা হবে, সেটা ডিসাইডেড থাকবে এবং পার্লামেন্টে ডিসাইড করবে। এবং সেটা আর্টিকেল 97 বলছে। আর্টিকেল 98-এ সেক্রেটারিয়েট অফ পার্লামেন্ট, নট ভেরি ইম্পর্টেন্ট, মানে পার্লামেন্টের একটা করে সেক্রেটারিয়েট থাকবে, সেই সেক্রেটারিয়েটের নিয়ন্ত্রকও কে থাকবে? স্পিকার থাকবে। এই হচ্ছে বিশেষ, আর বিশেষ কিছু এখানে বলার নেই। ফার্স্ট, আমাদের দেশের প্রথম স্পিকার কে ছিলেন? আমাদের দেশের প্রথম স্পিকার কে ছিলেন? জে.ভি. মাভলঙ্কর। আমাদের দেশের প্রথম স্পিকার ছিলেন জে.ভি. মাভলঙ্কর। আর প্রথম উমেন স্পিকার কে ছিলেন? মীরা
কুমার। ঠিক আছে, মীরা কুমার ছিলেন প্রথম ওমেন স্পিকার। আর প্রথম ফার্স্ট মানে স্বাধীনতার পরে প্রথম স্পিকার হিসেবে কে ছিলেন? জেভি মাভলঙ্কর। তো এই হচ্ছে পার্লামেন্টের 85 টু 98 যতগুলো আর্টিকেল আছে, যতগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, স্পিকার এবং চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, স্পিকার, ডেপুটি স্পিকার, মেন এখানকার যেটা বক্তব্য সেটা হচ্ছে স্পিকারকে নিয়ে, ডেপুটি স্পিকার, স্পিকার, ডেপুটি স্পিকার এবং চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, এই নিয়ে এখানকার মেন। বাদ বাকিগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট হয়, কোয়েশ্চেন যদি আসে তাহলে আসবে মানে অফিসার্স অফ দ্য পার্লামেন্ট, দ্যাট মিনস রাজ্যসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের উপরে, আর লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের উপরে, তাদের কি ক্ষমতা, তারা কি কি করতে পারে, প্রোটেম স্পিকার কি জিনিস, প্রোটেম স্পিকার কাকে বলে। ও আচ্ছা, কোরামটা কতটায় কোরাম হয়? 1/10 হচ্ছে কোরামের ইয়ে, হচ্ছে 1/10, টোটাল যে স্ট্রেংথ আছে তার 1/10 মিনিমাম থাকতে হবে, তবেই সভা, যে কোনো সভা বা যে কোনো সেশন চালু হতে পারবে। সেটা হচ্ছে কোরাম, তাকেই বলা হয় কোরাম। মানে কোরাম মানে তো একটা নাম্বার থাকবে, কোরাম দ্যাট মিনস একটা মিনিমাম নাম্বার, যে নাম্বারটায় না থাকলে কোনো সেশন চালু হবে না। তো 1/10 অফ টোটাল স্ট্রেংথ অফ লোকসভা বা রাজ্যসভা যেটাই হোক না কেন, তার 1/10 মেম্বার থাকতেই হবে। ঠিক আছে, তো তাহলে এই হচ্ছে আমাদের 98 পর্যন্ত আজকের সেশন। তারপরে এরপরেই আমরা চলে যাব বিভিন্ন রকমের যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো নিয়ে আমরা ডিসকাস করব। কমিটিগুলো ডিসকাস করার পরে তারপর আমরা বাজেটে চলে যাব। বাজেট চলে যাব 111, 112 এইসব জায়গায়, এই দিকে আমরা এগোবো। তাহলে আজকের সেশন এই পর্যন্তই। ভালো করে নোট করবে, সেশনে যা যা বললাম নোট করবে, তাছাড়া একটু পিডিএফ তো তোমরা পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ।